আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের জন্য রসায়নে এ প্লাস পাওয়া সবচেয়ে বেশি ইজি। রসায়ন প্রথম পত্রে মাত্র 2 দিনের প্রিপারেশনে তুমি যদি নিশ্চিত এ প্লাস পেতে চাও, তাহলে আজকের এই সাজেশন ক্লাসটি মোটেও স্কিপ করো না। তুমি ভিডিওটি সেভ করে রাখতে পারো অথবা তোমার ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিতে পারো, তারাও যেন এই ভিডিওটা পড়ে উপকৃত হতে পারে এবং রসায়ন সাবজেক্টে অন্তত এ প্লাস নিশ্চিত করতে পারে। তো আমি এই ক্লাসে তোমাদের রসায়নের যতগুলা চ্যাপ্টার আছে প্রথম পত্রে 5টা অধ্যায়, এই 5টা অধ্যায়ের কোন চ্যাপ্টার থেকে নিশ্চিত কয় সেট সৃজনশীল আসবে এটা দেখাবো, এবং প্রত্যেকটা চ্যাপ্টারের ভিতর থেকে কোন টাইপসের সৃজনশীল আসবে এটাও তোমাদের টাইপস ওয়াইজ আমি আলাদাভাবে সৃজনশীল আকারে সাজেশন দিয়ে দেব। সুতরাং সম্পূর্ণ ক্লাসটি দেখলে তুমি অবশ্যই পরীক্ষায় কমন পাবে এবং পরীক্ষায় লিখে আসতে পারবে ইনশাআল্লাহ। তো আমরা সকলেই জানি যে রসায়ন প্রথম পত্রে টোটাল 5টা চ্যাপ্টার আছে। এই 5টা চ্যাপ্টারের মধ্যে বিশেষ করে তোমার সৃজনশীলের জন্য তুমি যদি 3টা চ্যাপ্টারও ভালো মতো প্রিপারেশন নিতে পারো, তাহলে তুমি নিশ্চিত 6 সেট প্রশ্ন কমন পাবে। 6 সেট, তারপরে তুমি এখান থেকে 5 সেট লিখে আসতে পারবে। আর কোন কোন চ্যাপ্টার থেকে নিশ্চিত কয় সেট প্রশ্ন থাকবে এইটা আমি তোমাদের আগে থেকে একটু জানিয়ে দিই। একটা জিনিস মাথায় রাখবা, যেটা হচ্ছে যে এখানে তোমার হচ্ছে নিশ্চিত কোশ্চেন থাকবে কোন কোন চ্যাপ্টার থেকে একটু দেখো। নিশ্চিত কোশ্চেন থাকবে হচ্ছে যে দ্বিতীয় চ্যাপ্টার যেটা আছে না, এই দ্বিতীয় চ্যাপ্টার থেকে তোমার নিশ্চিত 2 সেট সিকিউ বা সৃজনশীলের কোশ্চেন থাকবে, একদম নিশ্চিত। 2টা টাইপ থেকে এখানে প্রতি বছর কোশ্চেন আছে, আমি টাইপ ওয়াইজ তোমাদের সাজেশন দিয়ে দিব। এখান থেকে তুমি প্রিপারেশন নিয়ে গেলে অবশ্যই তুমি কমন পাবে। আর যদি তুমি সম্পূর্ণ সাজেশনটির পিডিএফ পেতে চাও, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের পিডিএফটি সেন্ড করে দিব। ওকে, তাহলে দ্বিতীয় অধ্যায় থেকে তুমি 2 সেট প্রশ্ন পাবা, 2টা টাইপের আমি সৃজনশীল দেখাবো, 2টা টাইপ থেকে তুমি 2 সেট প্রশ্ন কমন পাবা। তৃতীয় অধ্যায় থেকে তুমি 2 সেট নিশ্চিত পাবা, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এইখান থেকে 3 সেট কোশ্চেনও পরীক্ষায় হতে পারে। তার মানে তুমি তৃতীয় অধ্যায় যেটা আছে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন, এখান থেকে তুমি নিশ্চিত 2 সেট পাবে, কিন্তু এখান থেকে 3 সেটও হতে পারে। এটা ডিপেন্ড করছে প্রথম অধ্যায় থেকে তোমার 1 সেট প্রশ্ন দিবে কি দিবে না। যদি প্রথম অধ্যায় থেকে 1 সেট দেই, তাহলে তৃতীয় অধ্যায় থেকে তুমি তখন 2 সেট প্রশ্ন পাবে। প্রথম অধ্যায় থেকে দেওয়ার সম্ভাবনা বেশি, বাট যদি না দেই তাহলে তুমি তৃতীয় অধ্যায় থেকে 3 সেট প্রশ্ন পাবে, এটা নিশ্চিত। আর চতুর্থ অধ্যায় থেকে তোমার 2 সেট প্রশ্ন আসবে, চতুর্থ অধ্যায় থেকে 2 সেট প্রশ্ন আসবে, এটা একদম কনফার্ম। চতুর্থ অধ্যায় থেকে 2 সেট প্রশ্ন আসবে। আর তোমার যে পঞ্চম অধ্যায় কর্মমুখী রসায়ন, এইখান থেকে নিশ্চিত 1 সেট প্রশ্ন তুমি পাবে। ঠিক আছে, তাহলে 1 নম্বর চ্যাপ্টার থেকে 1 সেট প্রশ্ন আসার পসিবিলিটি বেশি, বাট যদি না আসে তাহলে ওই ক্ষেত্রে 3 নম্বর অধ্যায় থেকে তোমার নিশ্চিত 1 সেট বেশি আসবে। সুতরাং এই যে অধ্যায়গুলো তুমি দেখতে পাচ্ছ, কোন অধ্যায় থেকে কয় সেট সৃজনশীল আসার পসিবিলিটি আছে বা আসবে নিশ্চিত, এটা তোমাকে আগে জানানো হলো। এখন প্রত্যেকটা চ্যাপ্টারের আমার চ্যাপ্টার ওয়াইজ কি কি ধরনের প্রশ্ন আসার পসিবিলিটি আছে সৃজনশীলের ক্ষেত্রে, এইগুলো আমরা একটু দেখে নিই। ঠিক আছে, আচ্ছা, প্রথমে যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে যে দ্বিতীয় চ্যাপ্টার, কারণ যেহেতু প্রথম চ্যাপ্টার থেকে প্রশ্ন আসার পসিবিলিটি কম, বা সিকিউ আসলে যেহেতু সব বর্ণনা আকারে লিখতে হয়, ওখানে কোনো ম্যাথমেটিক্যাল তেমন কিছু নাই, তোমার হচ্ছে যে এই কারণে তোমার ওইখান থেকে যে কোশ্চেনটা আসবে এখান লিখে নম্বর তোলা একটু কষ্টকর, যার কারণে তুমি ওই চ্যাপ্টারটা থেকে সৃজনশীল না লিখে যদি বাকি 2, 3, 4 অধ্যায় থেকে লিখো, তাহলে এখান থেকে তুমি ফুল মার্কস তুলে আসতে পারবে। ঠিক আছে, তাহলে আমি তোমাদের প্রথমে দ্বিতীয় অধ্যায় অর্থাৎ গুণগত রসায়নের যে 2টা টাইপের কথা আমি বলছি, 2 সেট যেহেতু আসবে, আমি 2টা টাইপ দেখাবো তোমাদের। তাহলে এই 2টা টাইপ থেকে যে সৃজনশীলগুলো আমি দেখাচ্ছি, এগুলো থেকে তুমি নিশ্চিত কমন পাবে ইনশাআল্লাহ। ওকে, তাহলে প্রথমে টাইপ 1 অর্থাৎ গুণগত রসায়নে তোমার যে 2টা সৃজনশীল আসবে, 2টা সৃজনশীল টাইপ 1 থেকে একটা আসবে নিশ্চিত, আর টাইপ 2 থেকে একটা আসবে। আমি সেইভাবে সাজেশনটা তোমাদের জন্য রেডি করছি। ওকে, তা গুণগত রসায়নের যে টাইপ 1 যেটা আছে, এই টাইপ 1 থেকে কোন কোন টপিক জানলে তুমি সৃজনশীল কমন পাবে সেটা আগে একটু দেখে নাও। ঠিক আছে, তা প্রথমে তোমাকে যে টপিকটা সম্পর্কে ভালো মতো আইডিয়া নিতে হবে সেটা হচ্ছে যে রাদারফোর্ড ও বোরের পরমাণু মডেল। রাদারফোর্ড ও বোরের পরমাণু মডেলের মধ্যে হচ্ছে সাফল্য, সীমাবদ্ধতা, 2টা তুলনামূলক আলোচনা, অর্থাৎ কোনটা বেশি ভালো বা হচ্ছে কোনটা বেশি কার্যকর, এই 2টা নিয়ে তোমাদের হচ্ছে যে পরীক্ষায় কোশ্চেন হতে পারে, খুবই গুরুত্বপূর্ণ। এরপরে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের টপিক, সেটা হলো রিডবার্গ সমীকরণ ভিত্তিক গণনা। রিডবার্গ সমীকরণ যেটা আছে তোমরা এখানে দেখতে পাচ্ছ, রিডবার্গ সমীকরণ, এই রিডবার্গ সমীকরণ ভিত্তিক গণনা থেকে কি কি কোশ্চেন হতে পারে তোমাদের ফার্স্ট অফ অল সেটা একটু বলি। যে ইলেকট্রন যখন এক শক্তি স্তর থেকে আরেক শক্তি স্তরে যায়, তখন শক্তি শোষণ বা বিকিরণ হয়। ওই বিকিরিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা চাই, অনেক সময় কম্পাঙ্ক চাই। ঠিক আছে, দৃশ্যমান হবে কি হবে না, এরকম টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষায় প্রায় দেয়। সুতরাং এই রিডবার্গ সমীকরণ ভিত্তিক গণনা তোমাকে ভালো মতো প্র্যাকটিস করতে হবে। এরপরে শোষিত বা বিকিরিত শক্তি, এটা অনেক সময় চাই, এই যে ডেলি বের করে যে সূত্র। কোয়ান্টাম সংখ্যা রিলেটেড কিছু কোশ্চেন, এটা সিকিউ এন্ড এমসিকিউ দুটোর জন্য প্রচুর পরিমাণে ইম্পর্টেন্ট, প্রতি বছর এখান থেকে কোশ্চেন থাকে। কোয়ান্টাম সংখ্যা আছে 4 ধরনের: প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, তারপর আছে তোমার ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, স্প্রিং কোয়ান্টাম সংখ্যা। এই কোয়ান্টাম সংখ্যা রিলেটেড যতগুলো কোশ্চেন আছে, বিশেষ করে 2টা তুমি কোশ্চেন অবশ্যই প্র্যাকটিস করে যাবে সিকিউ এর জন্য। সেটা হচ্ছে যে কোন শক্তি স্তরে কোন অরবিটে কতটি ইলেকট্রন ধরে কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে দেখাও, এইটা। আর কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে তোমার আরেকটা জিনিস প্রমাণ করতে হবে, সেটা হচ্ছে যে
পাউলির বর্জন নীতি বা হুন্ডের নীতি এগুলো ব্যাখ্যা করতে বলে প্রায়। এই ধরনের কোশ্চেন অ্যান্সার তোমার ডেফিনেটলি প্র্যাকটিস করে যেতে হবে, কারণ এখান থেকে প্রতি বছর কোশ্চেন থাকে। ঠিক আছে, এই যে এখানে যে নীতিগুলো তুমি দেখতে পাচ্ছ, পাউলির বর্জন নীতি, হুন্ডের নীতি, আলবো নীতি, এই নীতিগুলোর কনসেপ্ট তোমাকে ক্লিয়ার রাখতে হবে এবং এখান থেকে প্রতি বছর কোশ্চেন সৃজনশীলই থাকে। তারপরে তোমার ইলেকট্রন বিন্যাস থেকে কোশ্চেন থাকতে পারে, ইলেকট্রন বিন্যাসটা ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস, আয়ন ইলেকট্রন বিন্যাস, এগুলো থেকে তোমার কোশ্চেন এটা থেকে সাধারণত থাকে টাইপ 1 এর ক্ষেত্রে, আমি যেটা বললাম তোমাকে। এখন আমি তোমাকে 7-8টা সৃজনশীল দেখাবো, যেই সৃজনশীলগুলা তুমি যদি বাসায় প্র্যাকটিস করে যাও ডেফিনেটলি তুমি এখান থেকে নিয়মের সৃজনশীল কমন পাবে। হুবহু আসবে বিষয়টা এরকম না, এগুলো বোর্ডের সৃজনশীল যেগুলো প্রিভিয়াস আসছে, এইখান থেকে তুমি যে কোনো নিয়মের কোশ্চেন আবার কমন পাবে, এটা নিশ্চিত। ঠিক আছে, তাহলে এই কোশ্চেনগুলো তুমি প্র্যাকটিস করে গেলে তোমার সাপ্লিমেন্টের বাকি অন্য সব সৃজনশীল না করলেও কোনো সমস্যা নাই। ঠিক আছে, তাহলে এখানে দেখো প্রথমে যে কোশ্চেনটা আছে বরিশাল বোর্ড 2022 এর কোশ্চেন। আমি তোমাদের অ্যানসারটা তো এখন আসলে ওইভাবে শর্টলি বুঝিয়ে দেওয়া সম্ভব না, আমি জাস্ট বলে দিচ্ছি, এটা তুমি যদি প্র্যাকটিস করে যেতে পারো তাহলে তুমি অবশ্যই কমন পাবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে দুইটা পরমাণু মডেল দেওয়া আছে, এরকম টাইপের কোশ্চেন হবে। এটা দ্বারা রাদারফোর্ডের পরমাণু মডেল, এটা দ্বারা নিলসের পরমাণু আছে কি বোরের পরমাণু, নিলস বোরের পরমাণু মডেল বোঝাতে চাচ্ছে। এখন বলেছে দেখো বি মডেলটির হাইড্রোজেন পরমাণুর হলে ইলেকট্রনটি বিকৃতশীল কম্পাঙ্ক। আমি একটু বলছিলাম না যে রিডবার সমীকরণ ভিত্তিক গণনা অথবা ওখান থেকে কম্পাঙ্ক ভিত্তিক গণনা বা তরঙ্গ দৈর্ঘ্য, এরকম বেশ কিছু টপিক ওখান থেকে আসতে পারে। তো ওই ধরনের কনসেপ্ট দিয়ে দেখো এখানে ম্যাথ আসছে। ঠিক আছে, আর এরপরে বলছি এই দুটো মডেলের মধ্যে কোনটি অধিক গ্রহণযোগ্য, তুলনামূলক বিশ্লেষণ করো। আমি বলছিলাম যে তুলনামূলক বিশ্লেষণ করো থেকে এখানে কোশ্চেন হতে পারে। সেম টাইপের কোশ্চেন আরেকটা দেখো এখানে দেওয়া রয়েছে, হাইড্রোজেন পরমাণু, এটা যে কোনো পরমাণুর ক্ষেত্রে কিন্তু হতে পারে। এখানে হিলিয়াম প্লাস বা লিথিয়াম 2 প্লাস বা লিথিয়াম যে কোনো পরমাণু দিতে পারে। সেই ক্ষেত্রে তুমি অবশ্যই পারমাণবিক সংখ্যা রিডবার সমীকরণের জেড যেটা আছে ওটা ইউজ করে ম্যাথ করবে। ঠিক আছে, এই দেখো সেম টাইপের কোশ্চেন যে এন শেলে ইলেকট্রন ধারণ ক্ষমতা কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে দেখাও। এন শেল মানে চতুর্থ শক্তি স্তর, কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে তোমার মোট ইলেকট্রন ধারণ ক্ষমতা দেখাতে হবে। কোয়ান্টাম সংখ্যা রিলেটেড একটা কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ। উদ্দীপকের ইলেকট্রনটি স্থানান্তরের ফলে সৃষ্ট বর্ণের দৃশ্যমান হবে কিনা, একটু আগে বলছিলাম না রিডবার্গ সমীকরণ ভিত্তিক গণনা, অর্থাৎ এক শক্তি স্তর থেকে ইলেকট্রন আরেক শক্তি স্তরে গেলে কি পরিমাণে তরঙ্গ দৈর্ঘ্যবিশিষ্ট আলোক রশ্মি বিকিরিত হবে, ওটা দৃশ্যমান হবে কি হবে না, এই টাইপের কোশ্চেন এখান থেকে আসতে পারে, খুবই ইম্পর্টেন্ট। এখানে তুমি দেখো সেম টাইপের আরো কিছু কোশ্চেন দেখতে পাচ্ছ। এই কোশ্চেনগুলো তুমি যদি বাসায় প্র্যাকটিস করতে পারো, যে বরিশাল বোর্ড 2023 এর একটা কোশ্চেন দেখতে পাচ্ছ, সেম টাইপের কোশ্চেন, জাস্ট একটু চেঞ্জ আছে, আমি এই জন্য সাজেশন আকারে দিছি যাতে সব রকমের তোমাদের প্র্যাকটিস হয়ে যায়। ঠিক আছে, দেখো এখানে তোমার যশোর বোর্ড 2022 এর একটা কোশ্চেন আছে, রিসেন্ট যে পরীক্ষার কোশ্চেনগুলো হয়েছে ওইটাও যদি তুমি দেখো সাপ্লিমেন্ট বা টেস্ট পেপার দেখবে এই ধরনের কোশ্চেন প্রচুর আছে। ঠিক আছে, সুতরাং এইটা কিন্তু তোমাকে অবশ্যই প্র্যাকটিস করে যেতে হবে। ঠিক আছে, এরপরে তোমার হচ্ছে দেখো আরো কিছু কোশ্চেন এখানে দেওয়া আছে, এই ধরনের কোশ্চেন হতে পারে পরীক্ষায়। যে এই যে চট্টগ্রাম বোর্ড 2021 এর কোশ্চেন, এগুলো যে শক্তি স্তর ভিত্তিক গণনা। কুমিল্লা বোর্ড 2021 একটা কোশ্চেন, এটাও কিন্তু এর আগে অনেক অন্যান্য বোর্ডেও বেশ কয়েকবার আসছে, যে বিভিন্ন সিরিজ লাইমেন বা আমার প্যাস্টেন ব্র্যাকেট 400 সিরিজ ভিত্তিক যে গণনাগুলো আছে এই ধরনের কোশ্চেন, তারপর হচ্ছে পাউলি বর্জন নীতি ব্যাখ্যা বা হুন্ডি নীতি ব্যাখ্যা, এই ধরনের কোশ্চেন কিন্তু প্রায় পরীক্ষায় এসে থাকে, খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এইগুলো তোমাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। এখানে দেখো তুমি যদি পিডিএফ গুলো পেতে চাও কমেন্ট বক্সে দিতে পারো, লিখে দিতে পারো, আমি অবশ্যই পিডিএফটা সাজেশন পিডিএফটা তোমাকে সেন্ড করে দিব। ঠিক আছে, তাহলে টাইপ 1 আমাদের শেষ। সেকেন্ড চ্যাপ্টার গুণগত রসায়নে টাইপ 1 এর থেকে যেই সৃজনশীল গুলো আসার পসিবিলিটি আছে তোমাকে প্র্যাকটিস করতে হবে, সেগুলো আমরা দেখলাম। এখন আমরা দেখবো হচ্ছে যে টাইপ 2। টাইপ 2 থেকে কি কি কোশ্চেন হতে পারে, এর জন্য আগে বেসিক কিছু ইনফরমেশন তোমাকে জানা লাগবে। টাইপ 2 তে যেটা আছে সেটা হচ্ছে দ্রাব্যতা, কেএসপি, কেআইপি, সমায়ন প্রভাব রিলেটেড যে ম্যাথগুলো আছে সেইগুলা। ঠিক আছে, এই ম্যাথগুলো যদি তুমি করতে পারো বা এই ম্যাথগুলো বা সৃজনশীলগুলো যদি প্র্যাকটিস করতে পারো তাহলে ডেফিনেটলি এখান থেকে তুমি এক সেট প্রশ্ন কম হবে। টোটাল গুণগত রসায়ন থেকে 2 সেট প্রশ্ন কিন্তু তুমি কনফার্ম করে ফেলতে পারছো যদি এই সৃজনশীলগুলো প্র্যাকটিস করে ফেলো। ঠিক আছে, এখানে আমি যেগুলো সাজেশন দিছি এগুলো করলেও তুমি হুবহু এরকম টাইপসের কিছু কোশ্চেন অবশ্যই পরীক্ষায় কমন পাবে। তাহলে টাইপ 2 তে আমাদের যে সৃজনশীলটা আসার পসিবিলিটি রয়েছে সেখানে কি কি টপিক জানা লাগবে। দেখো প্রথমে ঘনমাত্রা থেকে কেএসপি এবং কেএসপি থেকে ঘনমাত্রা, মানে দ্রাব্যতা থেকে কেএসপি বা দ্রাব্যতা থেকে কেএসপি থেকে দ্রাব্যতা, এই টাইপের একটা কোশ্চেন কিন্তু গতে প্রায় আমরা দেখি এসে থাকে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে মিশ্র দ্রবণে, মানে দুইটা পাত্রে এরকম দ্রবণ দেওয়া থাকবে, এই মিশ্র দ্রবণে তোমার হচ্ছে যে কোনো একটা স্পেসিফিক আয়নের ঘনমাত্রা বের করতে পারবে, মিশ্র দ্রবণে ঘনমাত্রা, অথবা দুইটা পাত্রের দ্রবণ একসাথে মিশ্রিত করলে কোনো পদক্ষেপ তৈরি হবে কি হবে না, অর্থাৎ কেএসপি কেআইপি রিলেটেড ম্যাথ। আমরা জানি দ্রবণের দ্রাব্যতা গুণফল কেএসপি এর তুলনায় যদি আয়নিক গুণফল কেআইপি বেশি হয়ে যায় তখন পদক্ষেপ পড়ে, আদারওয়াইজ পদক্ষেপ কিন্তু পড়বে না। অর্থাৎ কেএসপি কেআইপি রিলেটেড যে ম্যাথগুলো আছে এইটা আসার পসিবিলিটি সবচেয়ে বেশি, খুবই গুরুত্বপূর্ণ। ভালো করে এগুলো প্র্যাকটিস করলে তুমি কমন পাবে। আর সমায়ন প্রভাবের অঙ্ক প্রায় আসে, আমরা জানি যে একটা পাত্রে যে কোনো দ্রবণ মনে করে সাপোজ আছে, আর এখানে আরেকটা তোমার হচ্ছে যে বাইরে থেকে দ্রবণ অ্যাড করলে যদি দুইটার মধ্যে কোনো কমন আয়ন বা সম আয়ন থেকে থাকে তাহলে ওর ইফেক্টে মৃদু তড়িৎ বিশ্লেষণের দ্রাব্যতা হ্রাস পায়। এই ধরনের যে হ্রাসপ্রাপ্ত দ্রাব্যতা নির্ণয় করো এই টাইপের তোমার প্রশ্ন প্রায়ই আসে। আরেকটা দ্রাব্যতা রিলেটেড
ম্যাথ আছে তোমার দ্রাব্যতা, এখানে তোমার হচ্ছে যে দ্রাব্যতা আলাদা আলাদা টেম্পারেচারে দেওয়া থাকে, একটা টেম্পারেচার থেকে আরেকটা টেম্পারেচারে করলে অদক্ষেপ তৈরি হবে কতটুকু, এই টাইপসের একটা প্রশ্ন প্রায় দেই। এটা তুমি করলে সহজে এখান থেকে সে প্রশ্ন কম হবে। এই যে কয়েকটা মাত্র টপিক দেখতে পাচ্ছ না, এগুলো পড়লেই কিন্তু তোমার এই টাইপস 2 থেকে একটা সৃজনশীল নিশ্চিত কমন আসবে, ঠিক আছে। এবার দেখো কয়েকটা সৃজনশীল তোমাদের জন্য আমি সাজেশন আকারে দিয়ে দিচ্ছি, এই বোর্ডগুলো তোমরা লিখে নিতে পারো, তাহলে এইখান থেকে কিন্তু প্র্যাকটিস করলে তুমি নিশ্চিত কমন পাবে। আমি এখানে সব টাইপসেরটাই মোটামুটি দেওয়ার চেষ্টা করছি। দেখো প্রথমে ময়মনসিংহ বোর্ড 2022 একটা কোশ্চেন, দেখো এখানে দুইটা পাত্র দেওয়া আছে, তাই না? যে প্রথম পার্টে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, দ্বিতীয় পার্টে সোডিয়াম হাইড্রোক্সাইড, এই টাইপসের প্রশ্ন বেশি আসে পরীক্ষায়। এই পাত্রের আয়তন ঘনমাত্রা দেওয়া আছে, এই পাত্রের আয়তন ঘনমাত্রা দেওয়া আছে, এবং 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের কেস পেজ। দেখো কোন পাত্রে কিন্তু অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড নাই, কিন্তু ওইটা কেন দেওয়া আছে জানো? কারণ এই দুইটা পাত্র রিঅ্যাকশন যখন করা হবে তখন অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড তৈরি হবে, এবং ওইটারই কোনো অদক্ষেপ পড়বে কি পড়বে না এই টাইপের প্রশ্ন নিশ্চিত দিবে, এই কারণে ওটা কেএসপি আগে থেকে দিয়ে রাখছে। এরকম যে কোনো যৌগ দিয়ে তোমার কেএসপি দেওয়া থাকবে, ওটার কেআইপি বের করে অদক্ষেপ পড়বে কি পড়বে না এরকম টাইপের তোমার প্রশ্নের অ্যান্সার করতে হতে পারে। খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে। এই দেখো এবার এই পার্টে লবণের দ্রাব্যতা গুণফল চাইছো, দ্রাব্যতা বা ঘনমাত্রা দেওয়া আছে, ওখান থেকে তুমি দ্রাব্যতা গুণফল বের করে ফেলতে পারবা, সমীকরণ বানিয়ে নি। আর মিশ্রিত দ্রবণে অদক্ষেপ পড়বে কিনা, এই টাইপের প্যাটার্নটাই সবচেয়ে বেশি এই টাইপ 2 থেকে এসে থাকে, বাট আরো কিছু প্যাটার্নের ম্যাথ আছে। দেখো সেম প্যাটার্নের ম্যাথ এই যে এখানে আরেকটা দেওয়া আছে, এটা এবি এক্স ওয়াই দিয়ে অনেক সময় আসে, যৌগটা অ্যাকচুয়ালি না দিয়ে। এই ধরনের প্রশ্ন কিন্তু ভালো করে আমি এখানে যেগুলো সাজেশনে দিছি বোর্ডগুলো লিখে নিতে পারো, এইগুলো যদি তুমি স্ক্রিনশটেও রেখে দিতে পারো, এগুলো যদি প্র্যাকটিস করো তুমি নিশ্চিত নিয়মিত কাউন্ট পাবে, ঠিক আছে। এই দেখো এটা একটা সমায়ন প্রভাবের অঙ্ক, ঠিক আছে। এই যে এখানে সোডিয়াম ফ্লোরাইড আছে, বাইরে থেকে স্ট্রনশিয়াম ফ্লোরাইড যদি পার্টি অ্যাড করা হয় তাহলে ফ্লোরিন হয়ে যাবে সমায়ন, এর প্রভাবে বিদ্যুৎ তড়িৎ বিশ্লেষণের দ্রাব্যতা কি হবে? হ্রাস পাবে। ওই ধরনের প্রশ্নে যে স্ট্রনশিয়াম ফ্লোরাইডের দ্রাব্যতা কতটুকু হ্রাস পাবে বা কত হবে বা পার্থক্যের কারণ কি, এটা পরীক্ষায় প্রায় এইভাবে আসে, খুবই গুরুত্বপূর্ণ। আর এই যে আরেকটা দ্রাব্যতা রিলেটেড ম্যাথ, এরকম একটা দুইটা নির্দিষ্ট টেম্পারেচারে আলাদা আলাদা দ্রাব্যতা দেওয়া থাকবে, এইখান থেকে তোমার এবার বলবে এই টেম্পারেচার থেকে এই টেম্পারেচারে নিয়ে গেলে কি পরিমাণ অদক্ষেপ পড়বে, বা বাড়ালে কি পরিমাণ বা কমালে কি পরিমাণ সম্পৃক্ত অসম্পৃক্ত দ্রবণ তৈরি হবে, এই টাইপের প্রশ্ন কিন্তু প্রায়ই এখান থেকে এসে থাকে। সুতরাং এই প্রশ্নটাও তুমি সলভ করলে এরকম টাইপের প্রশ্ন যেটা আছে এটা কাউন্ট হবে। এরকম টাইপের আরো একটা সৃজনশীল দেখো তোমাদের সুবিধার জন্য এখানে দেওয়া আছে, ঢাকা বোর্ড 2021 আসছিল এই কোশ্চেনটা, এটাও কিন্তু ইম্পর্টেন্ট, ওই একই টাইপের সৃজনশীল, দুইটা নিয়ম একসাথে মিক্স করে এখানে কোশ্চেনটা দিয়েছে, ঠিক আছে। এরপরে দেখো তোমার যে আয়ন শনাক্তকরণ, এই চ্যাপ্টারের থেকে কিন্তু খ নম্বরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, যে বিভিন্ন ধরনের ধাতব আয়ন, জিঙ্ক, অ্যালুমিনিয়াম, তারপরে ফেরাস, ফেরিক বা আছে কি নাইট্রেট, সালফেট ইত্যাদি আয়ন শনাক্তকরণ, এটা কিন্তু গ নম্বরেও আসতে পারে এবং খতে তো আসার পসিবিলিটি 100%। সুতরাং আয়ন শনাক্তকরণগুলো কিন্তু তুমি বাসায় একটু ভালো করে প্র্যাকটিস করে যাবে, তাহলে কিন্তু এখান থেকেও তুমি একটা প্রশ্ন কমন পেতে পারো। তাহলে আমাদের দ্বিতীয় অধ্যায় মোটামুটি গুণগত রসায়নের দুইটা টাইপ থেকে যে দুইটা সৃজনশীল আসবে এগুলো আমরা একটু দেখে নিলাম। এবার আমরা একটু তৃতীয় অধ্যায় যে কোশ্চেন গুলো আছে এগুলো একটু দেখো। তৃতীয় অধ্যায়টা আসলে কেমন, এটা তুমি ওইভাবে টাইপস আকারে ভাগ করে না, বাট এখানে কিছু ফিক্সড কোশ্চেন আছে, যেই কোশ্চেন গুলো তুমি যদি প্র্যাকটিস করো তাহলে ডেফিনেটলি এই মৌলে পর্যাপিত ধর্ম রাসায়নিক পর্যাপিত ধর্ম থেকে তুমি হচ্ছে যে 2 সেট প্রশ্ন নিশ্চিত কমন পাবে, 2 সেট আসার পসিবিলিটি সবচেয়ে বেশি, 3 ছোট হতে পারে। কি কি কোশ্চেন দেখো, আমি এখানে তোমাদের জন্য কিছু সাজেশন রেডি করে রাখছি, এইগুলো যদি তুমি প্র্যাকটিস করো, মানে এই কোশ্চেনগুলোর অ্যান্সার যদি তুমি রেডি করতে পারো, তোমাদের হাজারি স্যারের বইয়ে এইগুলোর প্রত্যেকটারই ব্যাখ্যা মোটামুটি বেশিরভাগ ক্ষেত্রে দেওয়া আছে, এগুলো খুব সহজে ব্যাখ্যা দেওয়া আছে, ওইগুলো তুমি পড়লে প্রিপারেশন নিলে তুমি ডেফিনেটলি এখান থেকে কোশ্চেন কমন পাবে সৃজনশীল। আমি প্রথমে তোমাদের আগে কোশ্চেনগুলো দেখাই দিছি, এরপরে তোমাদের কিছু সৃজনশীলও রেডি করা আছে তোমাদের জন্য, ওইগুলো যদি প্র্যাকটিস করো তুমি কমন পাবে নিশ্চিত, ঠিক আছে। দেখো তাহলে বিভিন্ন ব্লকের মৌলের ধর্ম থেকে এখান থেকে কি কি কোশ্চেন হতে পারে এগুলো তুমি একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। এই কোশ্চেনগুলো থেকেই থেকে তোমার পরীক্ষায় সৃজনশীল আসবে, এগুলো তুমি একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, তুমি এখান থেকে কমন পাবে। যে বেরিলিয়াম ম্যাগনেসিয়াম সেভাবে বর্ণ দেয় না কেন, এই কোশ্চেনটা প্রচুর ইম্পর্টেন্ট। তারপরে তোমার হচ্ছে যে অ্যালুমিনিয়াম অক্সাইড উভধর্মী কেন ইম্পর্টেন্ট, এই যে এটা তো মোস্ট ইম্পর্টেন্ট, এটা তো প্রায় সিকিউতে আসে যে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড ডাইমার তৈরি করে কেন, খুবই ইম্পর্টেন্ট। আবার স্বাভাবিক তাপমাত্রায় কার্বন ডাইঅক্সাইড গ্যাসীয় হলো সিলিকন ডাইঅক্সাইড কঠিন কেন, CCl4 পানিতে আদ্র বিশ্লেষণ হলো SiCl4 পানিতে আদ্র বিশ্লেষিত তোমার হচ্ছে যে হয় কেন, এই ধরনের প্রশ্ন কিন্তু প্রায়ই আসে, ঠিক আছে। এরপরে তোমার হচ্ছে যে এই যে PCl5 গঠিত হয় কিন্তু NCl5 কেন গঠিত হয় না, এই ধরনের কোশ্চেন, ঠিক আছে। এগুলো প্রচুর ইম্পর্টেন্ট। এই যে এটা মোস্ট ইম্পর্টেন্ট, পানি তরল বাট H2S গ্যাস কেন, খুব ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষায় প্রায় আসে, ঠিক আছে। এই প্রশ্নগুলো তোমার ডেফিনেটলি প্র্যাকটিস করতেই হবে, ঠিক আছে, এগুলো অবশ্যই প্র্যাকটিস করতে হবে। যে কোশ্চেনটা স্ক্যান্ডিয়াম জিঙ্ক এই দুটো অবস্থানটা মূল্য নয় কেন, এই টাইপের প্রশ্ন কিন্তু আসতে পারে। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক, এইটা থেকে আসার পসিবিলিটি সবচেয়ে বেশি, সেটা হচ্ছে যে ক্রিস্টাল ফিল্ড থিওরি এর মাধ্যমে যে কোনো জটিল যৌগ কিভাবে রঙিন যৌগ গঠন করে, এই ধরনের প্রশ্ন প্রায় আসে। এখান থেকে অ্যাকচুয়ালি আরো কিছু জিনিস তোমার পরীক্ষা আসতে পারে, শুধুমাত্র রঙিন যৌগের ব্যাখ্যা না, সেটা হলো এই জটিল আয়ন গঠনের ব্যাখ্যা এবং জটিল আয়নের মধ্যে কোনটা
কি ধরনের ম্যাগনেটিক ধর্ম প্রদর্শন করে, ডায়াম্যাগনেটিক নাকি ফেরোম্যাগনেটিক নাকি প্যারাম্যাগনেটিক, এইটার ব্যাখ্যা। অর্থাৎ এই তিনটা তোমাকে এইখান থেকে প্র্যাকটিস করাই লাগবে ডি ব্লকের কোশ্চেনগুলো থেকে। সেটা হচ্ছে জটিল আয়নের গঠনের ব্যাখ্যা সংকরণের মাধ্যমে, এরপরে তোমার হচ্ছে ক্রিস্টাল থিওরির মাধ্যমে জটিল আয়নগুলা বা জটিল যৌগগুলা কিভাবে রঙিন যৌগ ফরমেশন করে এটা, এবং তার ম্যাগনেটিজম যে ধর্মগুলো আছে এগুলো থেকে বোর্ড পরীক্ষায় প্রায় কোশ্চেন আসে। আমি তোমাদের সৃজনশীল কিছু সাজেশন দিব, ওখান থেকে তোমরা দেখতে পাবে। এরপর দেখো মৌলের পর্যাবৃত্ত ধর্ম থেকে আরো কিছু কোশ্চেন আসতে পারে, যেমন এইটা তোমার হচ্ছে হাজারি স্যারের বইও দেওয়া আছে যে তৃতীয় পর্যায়ের মৌলগুলা গলনাঙ্ক স্ফুটনাঙ্কের ক্রমর মধ্যে কিছু ভিন্নতা দেখা যায়, কেন কোনটা গলনাঙ্ক বেশি বা কম বা কিছু ব্যতিক্রম আছে, এইগুলো তোমাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ। ইলেকট্রন আসক্তির ক্রম, তৈরিয়াত্মকতার ক্রম, এগুলো প্র্যাকটিস করতে হবে। এরপর আসে সংকরণ থেকে। সংকরণ থেকে তোমার ডেফিনেটলি কিছু যৌগ দেওয়া থাকবে, ওই যৌগের সংকরণ, বন্ধন কোণ, আকৃতি, এগুলো ব্যাখ্যা করতে বলবে। আর কিছু স্পেসিফিক এবং ফিক্সড কোশ্চেন আছে, যেমন বন্ধন কোণের পার্থক্য হয় আমরা জানি, তোমার আছে মুক্ত জোড় ইলেকট্রনের কারণে বন্ধন কোণে পার্থক্য হয়, তড়িৎ ঋণাত্মকতার কারণে বন্ধন কোণে পার্থক্য হয়, একই সংকরণ বাট বন্ধন কোণে পার্থক্য হয়। কেন হয়, কি ধরনের পার্থক্য হয়, এটা ব্যাখ্যা কারণ সহ পরীক্ষায় আসে, এটা তোমাকে প্র্যাকটিস করতেই হবে। দেখো এখানে আমি কিছু কোশ্চেন দিয়ে দিয়েছি, এই কোশ্চেনগুলো তোমাকে প্র্যাকটিস করতেই হবে, ঠিক আছে? এই যে পাই বন্ধন সিগমা বন্ধনের চাইতে দুর্বল কেন, এই কোশ্চেনটা পরীক্ষা আসতে পারে। এরপরে দেখো মিথেন, কার্বন ডাই অক্সাইড, পানি, অ্যামোনিয়া, তারপরে অ্যালকিন, অ্যালকাইন ইত্যাদি এর সংকরণ। আরো বিভিন্ন যৌগ আছে যেগুলো সংকরণ দেওয়ার পরীক্ষা আসতে পারে, যৌগ সংকরণের মাধ্যমে তাদের গঠন ব্যাখ্যা করা, এটা পরীক্ষা আসতে পারে। তোমাকে এই সংকরণ টাইপের যে প্রশ্নগুলো আছে ব্যাখ্যা করা, এইটা ভালো করে প্র্যাকটিস করতে হবে। এরপর দেখো এখানে ফিক্সড তিনটা কোশ্চেন দিয়েছে, এই তিনটাও পরীক্ষায় আসার জন্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক, অবশ্যই তুমি প্র্যাকটিস করে যাবে। যেমন অ্যামোনিয়া এবং NF3 নাইট্রোজেন ট্রাইফ্লোরাইড, এই দুইটা সংকরণ কিন্তু সেম, এই দুইটা সংকরণ এসপিকিউ সেম, বাট বন্ধন কিন্তু সেম না। কেন না? এটা হচ্ছে যে মুক্ত জড়িলে তোমার হচ্ছে তড়িৎ-ঋণাত্মকতার পার্থক্যের কারণে, এটা তোমাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। তারপরে অ্যামোনিয়া এবং PH3 এইটারও বন্ধন কেন ভিন্ন, এটাও তোমাকে প্র্যাকটিস করতে হবে, সেম কারণ, তড়িৎ-ঋণাত্মকতার পার্থক্যের কারণে। এবার হচ্ছে তোমার পানি, তারপর হচ্ছে কি তোমার H2S, এই দুইটাও সংকরণ সেম বাট বন্ধন কেন ভিন্ন, এটাও পরীক্ষা আসতে পারে, এটাও তোমাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? এখানে আরো একটা টপিক আছে, সেটা হচ্ছে যে এই ধরনের কোশ্চেন হইতে পারে তিনটা দিয়ে একসাথে, সেটা হচ্ছে যে তোমার মিথেন, পানি, এরপরে হচ্ছে যে অ্যামোনিয়া, এই তিনটার সংকরণ কিন্তু সেম, তিনটারই সংকরণ হচ্ছে যে SPQ, বা তিনটার বন্ধন কোণের মধ্যে কিন্তু ভিন্নতা আছে। যেমন মিথেনে তোমার হচ্ছে যে 109.5 ডিগ্রি, পানির ক্ষেত্রে এই অ্যামোনিয়ার ক্ষেত্রে এটা হবে 107 ডিগ্রি, পানির ক্ষেত্রে হবে 104.5 ডিগ্রি। কেন তাদের বন্ধন করে এই ভিন্নতা আসে, এই কোশ্চেনটাও পরীক্ষা আসতে পারে, মোস্ট ইম্পর্টেন্ট হবে, প্রায় সৃজনশীল এখান থেকে কোশ্চেন হয়, ঠিক আছে? তাহলে এটা তোমাকে ডেফিনেটলি প্র্যাকটিস করতে হবে। এরপরে পোলারিটি, পোলার আয়ন বা ফাজার নীতি থেকে কোন যৌগটার তোমার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি বা কোনটার কম, এই ধরনের কোশ্চেনও এখান থেকে আসতে পারে, মোস্ট ইম্পর্টেন্ট। তুমি অবশ্যই এগুলো দেখে যাবে। এখানে আমি কয়েকটা কোশ্চেন দিছি, এছাড়াও এই ধরনের প্রশ্ন বিভিন্ন ভাবে উদ্দীপক দিয়ে তোমার পরীক্ষা আসতে পারে, খুব ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে? এবার দেখো এখানে বেশ কিছু সৃজনশীল দেওয়া আছে, এগুলো আলাদাভাবে এখন সেইভাবে বোঝানো ওইভাবে সম্ভব না যদিও, বাট এইখান থেকে তোমার পরীক্ষায় ডেফিনেটলি কোশ্চেন হতে পারে, তোমাকে অবশ্যই প্র্যাকটিস করে যেতে হবে। তুমি স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, দেখো এখানে আমি প্রশ্ন কিছু দিয়ে দিয়েছি তোমাদের প্র্যাকটিসের জন্য, প্রিপারেশনের সুবিধার্থে। এই সৃজনশীলগুলো প্র্যাকটিস করে গেলেও তুমি নিশ্চিত উদ্দীপক আইডেন্টিফাই করতে পারবে এবং পরীক্ষার সৃজনশীল কোশ্চেন অ্যান্সার করতে পারবে। এই কোশ্চেনগুলো তুমি স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, অথবা তুমি যদি PDF নিতে চাও তাহলে তুমি অবশ্যই কমেন্ট করতে পারো, আমি তোমাকে PDF সেন্ড করে দিব, ঠিক আছে? এটা খুবই গুরুত্বপূর্ণ, তুমি এইটা অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখো। এই যে কোশ্চেনগুলো আছে এখানে আমি দেখো অলরেডি বোর্ড লিখে রাখছি, যশোর বোর্ড 22, ময়মনসিংহ বোর্ড 23, তারপরে দেখো এখানে আরো কিছু কোশ্চেন আছে, সকল বোর্ড 18 কিছু কোশ্চেন আছে, বেশ কটা সৃজনশীল এখানে আছে, কারণ এই চ্যাপ্টারটা অনেক বড়, তো এই চ্যাপ্টার থেকে দেখো এইটা কুমিল্লা বোর্ড 2021 কোশ্চেন, এটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, প্রায় আসে পরীক্ষা এই ধরনের কোশ্চেন, এটা তোমাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। তুমি PDF চাইলে আমি তোমাকে অবশ্যই দিয়ে দেবো, তুমি কমেন্টে জানাতে পারো PDF তোমার প্রয়োজন কিনা, ঠিক আছে? আচ্ছা, তাহলে মোটামুটি আমাদের হচ্ছে যে তৃতীয় চ্যাপ্টারটাও শেষ। এবার আমরা চতুর্থ চ্যাপ্টার, এইটা একটু ভালো করে প্রিপারেশন নেওয়ার চেষ্টা করি, বা কি কি কোশ্চেন আসবে একটু জানার চেষ্টা করি। যেহেতু আগেই বলেছি যে চতুর্থ অধ্যায় থেকেও 2 সেট সৃজনশীল হতে পারে, তার মানে এখানেও দুইটা টাইপ আছে। প্রথম টাইপে তোমার হচ্ছে যে এই KPKC রিলেটেড যে ম্যাথগুলো আছে এগুলো আসার পসিবিলিটি আছে, আর দ্বিতীয় টাইপে তোমার হচ্ছে যে পিএইচ নির্ণয়, অ্যাসিড ক্ষারের পিএইচ নির্ণয়, বাফার দ্রবণের যে মেকানিজম আছে, আমি দেখাই দিচ্ছি টপিকগুলো, এগুলো প্রিপারেশন নিয়ে গেলে তুমি নিশ্চিত এখান থেকেও 2 সেট প্রশ্ন কমন পাবে এই চতুর্থ অধ্যায় রাসায়নিক পরিবর্তন থেকে। তাহলে চতুর্থ অধ্যায়ের তোমার টাইপ 1 যেটা, এখানে তোমার কোন বেসিকগুলো জানলে তুমি অবশ্যই এখান থেকে সৃজনশীল লিখতে পারবে। তার মধ্যে প্রথম হচ্ছে যে KPKC এর সমীকরণ তৈরি করা,
শিখতে হবে তোমাকে, যে কোনো বিক্রিয়া থেকে তার কেপিকেসি এর সমীকরণ কিভাবে নির্ণয় করা যায় এটা শিখতে হবে। এর মধ্যে যে কোনো একটা থেকে প্রশ্ন হতে পারে, অনেক সময় কেপিকেসি এর মান বের করতে পারে, কেপিকেসি মধ্যে যে কোনো একটা দেওয়া থাকে অপরটা বের করতে পারে, অথবা কেপিকেসির মধ্যে সম্পর্ক তৈরি করে দেখাও, এই ধরনের প্রশ্নও আসে। অথবা আলফার মান বের করতে পারে, বিয়োজন ধ্রুবক বিয়োজন পরিমাণ অনেক সময় আলফার মান বের করতে পারে, এই ধরনের প্রশ্ন কিন্তু তোমার পরীক্ষায় দিতে পারে। দেখো এখানে দিয়েছে অলরেডি, সাজেশনে তোমাকে দিয়েছি জানানোর জন্য, কেপিকেসি এর সম্পর্ক রিলেটেড মাত্রা, কেপিকেসি এর মান নির্ণয় করা, বিয়োজন মাত্রা আলফার পরিমাণ বের করা, বা তাপমাত্রা ও চাপের পরিবর্তনে বিয়োজন মাত্রা আলফা এর কিরূপ পরিবর্তন হবে, এই ধরনের প্রশ্ন প্রায়ই দেয়। অথবা বিক্রিয়া কোন দিকে ঘটবে কিউসি বা বিক্রিয়া অনুপাত নির্ণয় করার মাধ্যমে ওইটাকে কেসি এর সাথে কম্পেয়ার করে বিক্রিয়াটা কোন দিকে ঘটবে, এই ধরনের ম্যাথ কিন্তু পরীক্ষায় সৃজনশীলে দিতে পারে, খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এরপরে এইটা তো পরীক্ষায় একটা দেওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি, সেটা হলো সৃজনশীল ঘতে তোমাকে ডেফিনেটলি একটা দিতে পারে, সেটা হচ্ছে যে কোনো একটা বিক্রিয়ায় লাসাতে লেয়ারের নীতির প্রভাব ব্যাখ্যা করা, অর্থাৎ বিক্রিয়ার সাম্য অবস্থায় তাপমাত্রা, চাপ ও ঘনমাত্রার প্রভাব কিরূপ হবে, এগুলোর পরিবর্তনে বিক্রিয়াটা সম্মুখমুখী হবে নাকি পশ্চাৎমুখী হবে, এটা ডিরেক্টলি পরীক্ষায় আসতে পারে যে লাসাতে নীতিটা ব্যাখ্যা করো। আদারওয়াইজ এখান থেকে আরো একটা টাইপের প্রশ্ন হতে পারে, সেটা হচ্ছে যে যে কোনো একটা বিক্রিয়া দেওয়া থাকবে, ওই বিক্রিয়ার সর্বোচ্চ পরিমাণ উৎপাদ পেতে তুমি কি ব্যবস্থা গ্রহণ করবে, অর্থাৎ তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা কোনটা বাড়াবে বা কমাবে, এটা লাসাতে নীতির মাধ্যমে ব্যাখ্যা করো, এই টাইপের একটা প্রশ্ন এখান থেকে দিতে পারে। ঠিক আছে, এটা প্রচুর ইম্পর্টেন্ট, এটা ভালো করে একটু প্রিপারেশন নিলে পারবা তুমি। ডেলিস মান নেগেটিভ হলে সেটা তাপ উৎপাদী, ডেলিস পজিটিভ হলে তাপ, এই ধরনের আছে যেটা আমরা জানি অলরেডি, বাট এই ধরনের প্রশ্ন তোমার অবশ্যই একটা দেওয়া হবে। আমি দেখো তোমাদের প্রিপারেশনের জন্য এখানে কিছু সাজেশন অলরেডি রেডি করে রাখছি। ময়মনসিংহ বোর্ড 2023, দেখো আমি যে টপিকগুলোর কথা বললাম ওই টপিক থেকে এখান থেকে সৃজনশীলগুলোর প্রশ্ন সেট হয়েছে। ঠিক আছে, এই দেখো একটা বিক্রিয়া দেওয়া আছে, বিক্রিয়ার ডেলিস নেগেটিভ, তারপরে এটা তাপ উৎপাদী বিক্রিয়া, এটা কিন্তু দেখো প্রাথমিক মোল সংখ্যা টংখ্যা কেপিকেসি বের করার জন্য যা প্রয়োজন ডেফিনেটলি পরীক্ষার এরকম উদ্দীপকে দেওয়া থাকবে। এখানে দেখো 2 এটিএম চাপে কিউটি 60% বিক্রিয়া করে সাম্যাবস্থা উপনীত হলে কেপি এর মান নির্ণয় করো। তারপরে দেখো কেপি এর মান চাইছে, এরকম কেসি এর মানও চাইতে পারে, তোমার যাই চাক না কেন কেপি কেসি রিলেটেড সম্পর্কিত যে ম্যাথগুলো আছে এগুলো তোমার অবশ্যই পারতে হবে। ঠিক আছে, এই হলো এই চ্যাপ্টারের মেইন কোশ্চেন। এরপর হচ্ছে যে দেখো ঘ নম্বরে বলছে উদ্দীপকের সর্বোচ্চ পরিমাণ উৎপাদ পেতে, মাত্র বললাম না যে লাসাতে নীতির মাধ্যমে সর্বোচ্চ উৎপাদ পেতে কি ব্যবস্থা গ্রহণ করবে, এটা ব্যাখ্যা করা টাইপের কোশ্চেন আসে, এগুলো পরীক্ষায় প্রায় আসে। চট্টগ্রাম বোর্ড 2023 দেখো সেম টাইপের একটা কোশ্চেন রয়েছে। তারপরে ঢাকা বোর্ড 2022 একটা আছে। এইগুলো তুমি অবশ্যই প্র্যাকটিস করে যাবে একবার, তাহলে তুমি নিশ্চিত পরীক্ষায় কমন পাবে, নিশ্চিত ইনশাআল্লাহ কমন পাবে। ঠিক আছে, বরিশাল বোর্ড 2022 একটা কোশ্চেন দেখো সেম টাইপের কোশ্চেন, এখানে দেখো তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা পরিবর্তন, সাম্য অবস্থা কি পরিবর্তন হবে, ওই লাসাতে নিয়ে ব্যাখ্যা করতে হবে, কেপিকেসি এর মান নির্ণয় করতে হবে, সেম টাইপের কোশ্চেন। 2022 দেখো একটা কোশ্চেন কেসি এর মান নির্ণয় করো, তারপরে তাপমাত্রা, চাপ ইত্যাদির পরিবর্তন করে ফেললে বিয়োজন মাত্রা আলফা এর মান কিরূপ পরিবর্তন হবে, এই টাইপের প্রশ্ন প্রায় আসে, এটা কিন্তু ভালো করে প্রিপারেশন নিবে, এটা প্রচুর ইম্পর্টেন্ট। 2022 যে সৃজনশীলটা আছে, 2023 দেখো সেম টাইপের একটা প্রশ্ন আসছে। ঠিক আছে, আমি তোমার টাইপ 1 থেকে যতগুলো রুলস আগে দেখিয়েছি ওই রুলস থেকেই প্রতি বছর সৃজনশীলগুলো সেট হয়। এইখানে আমি তোমার সাজেশন হিসাবে তুমি অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, এই কোশ্চেন গুলা, এই সৃজনশীল গুলা যদি প্র্যাকটিস করে ফেলো তাহলে তোমার আশা করি অন্য কোনো সৃজনশীল প্রিপারেশন না নিলেও পরীক্ষায় তুমি কমন পাবে। ঠিক আছে, বরিশাল বোর্ড 2023 এর কোশ্চেন, বরিশাল বোর্ড 2023 এর তোমার হচ্ছে যে দুইটা কোশ্চেন দেখো এখানে আসছিল, দুইটা ইম্পর্টেন্ট। এরপরে কুমিল্লা বোর্ড 2021 এর এই কোশ্চেনটা তুমি প্র্যাকটিস করতে পারো ডেফিনেটলি। দিনাজপুর বোর্ড 2023 এর এখানে টোটাল টাইপ 1 এ তোমার হচ্ছে যে 11টা কোশ্চেন দেওয়া আছে। এই 11টা কোশ্চেন এর মধ্য থেকে তুমি এক সেট কোশ্চেন নিশ্চিত কম পাবে, হুবহু না, মানে যদি পারো এই কোশ্চেন গুলা এখান থেকে তুমি আরো কম করে নিতে পারো, তুমি এখান থেকে 5-7টা মতো প্র্যাকটিস করলেও তুমি পরীক্ষায় ওই টাইপসের থেকে এক সেট প্রশ্ন নিশ্চিত পাবে, একদম 100% পাবে। ঠিক আছে, এটা হলো টাইপ 1। এবার আমরা টাইপ 2 এর যে কোশ্চেন গুলো আছে, টাইপ 2 থেকে কোন কোন টপিক গুলা পড়লে তুমি নিশ্চিত এখান থেকে আরো একটা সৃজনশীল কাউন্ট পাবে রাসায়নিক পরিবর্তন থেকে, সেটা আমরা একটু দেখে নিই। টপিক গুলো আগে দেখো। ঠিক আছে, তোমাকে সর্বপ্রথম পিএইচ নির্ণয় করা শিখতে হবে। পিএইচ নির্ণয় করা, শক্তিশালী অ্যাসিড বা দুর্বল অ্যাসিড বা শক্তিশালী ক্ষার বা দুর্বল ক্ষারের ক্ষেত্রে পিএইচ আলাদা আলাদা ভাবে হিসাব করতে হয়, এগুলো তোমাকে পারতে হবে, তাহলে তুমি অবশ্যই এখান থেকে একটা গ নম্বর কমন পেতে পারো। এরপরে নান্য সমীকরণ মানে অপ্রমাণ অবস্থায় কিভাবে অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ার ফলে বা বাফারের পিএইচ কিভাবে নির্ণয় করতে হয়, এই ধরনের প্রশ্ন কিন্তু এখান থেকে হতে পারে। বাফারের পিএইচ বিশেষ করে দুইটা পাত্রে তোমার আলাদাভাবে অ্যাসিড এবং ক্ষার বা লবণ এইভাবে দেওয়া থাকবে, মিশ্রণটি বাফার হবে কি হবে না বা হইলে তার পিএইচ কত হবে, এই টাইপের প্রশ্ন এখান থেকে প্রায়ই আসে। ঠিক আছে, এটা তোমাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। এরপরে বাফারের ক্রিয়া কৌশল। ঠিক আছে, দুইটা পাত্রের একসাথে মিশ্রিত করলে যে মিশ্রণ তৈরি হবে সেটা বাফার ক্রিয়া আছে কি নাই, বা বাফার ক্রিয়া থাকলে সেটার ক্রিয়া কৌশলটা কি, মেকানিজম, বাফারের যে মেকানিজম গুলো থেকে আমরা, এটা প্রায় পরীক্ষায় আসে। ঠিক আছে, অম্লীয় বা ক্ষারীয় বাফারের মেকানিজম, এটা খুব ইম্পর্টেন্ট। যেমন বাফার দ্রবণে সামান্য অ্যাসিড বা ক্ষার অ্যাড করলেও পিএইচ জানি আমরা তেমন কোনো পরিবর্তন ঘটে না, তার পিএইচ ধ্রুব থাকে। এইটা দিয়েই পরীক্ষায় সৃজনশীলের ঘ বেশিরভাগ ক্ষেত্রে এসে থাকে। আমি দেখাচ্ছি একটু পরে সৃজনশীলগুলো, দেখবো যে ওইগুলাই আছে। তোমরা যারা একটু এর আগে প্রিপারেশন নিয়েছো বা দেখছো সাপ্লিমেন্ট, দেখবা এই কোশ্চেন গুলাই প্রতি বছর পরীক্ষায় এসে থাকে। এগুলো তোমাকে অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, দেখো এখানে তোমার হচ্ছে যে
কিছু সৃজনশীল উদাহরণ হিসেবে দেওয়া আছে। এখানে যে সৃজনশীলগুলো আমি দিয়েছি টোটাল 8-9টার মধ্যে সৃজনশীল, বাট তুমি যদি প্রথম 4-5টা সৃজনশীলও প্র্যাকটিস করতে পারো তাহলে তুমি ডেফিনেটলি এখান থেকে এই নিয়ম থেকে এক সেট প্রশ্ন কমন পাবে। তাহলে তুমি স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। এখানে দেখো ময়মনসিংহ 2023 এর একটা কোশ্চেন আছে, এই টাইপের কোশ্চেনই পরীক্ষা বেশি আসে। এখানে যে তুমি 4টে সৃজনশীল দেখতে পাচ্ছ না, এই 4টা সৃজনশীল প্রিপারেশন নিলেও তুমি এক সেট প্রশ্ন কমন পেয়ে যাচ্ছ, মানে পেয়ে যাওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি। তুমি এই 4টা সৃজনশীল প্র্যাকটিস করলেও তুমি পেয়ে যাবে। যদিও 4টা সৃজনশীল অলমোস্ট সিমিলার, হালকা হালকা করে চেঞ্জ আছে, ওই জিনিসটা তোমরা হচ্ছে যে প্রিপারেশন নিলেই মানে কি কতটুকু চেঞ্জ হতে পারে তোমরা যদি হাতে প্র্যাকটিস করো তাহলে অবশ্যই ওই জিনিসটাও ধরতে পারবে। ঠিক আছে, আশা করি সমস্যা হবে না। এই দেখো পিএইচ নির্ণয় করতে বলে এরকম, আর এই 2টা পাত্র মিশ্রিত করলে সেইটাতে মিশ্রিত দ্রবণে সামান্য অ্যাসিড বা ক্ষার এগুলো অ্যাড করলো পিএইচ এর উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হবে কি হবে না, অর্থাৎ বাফার দ্রবণের ক্রিয়া কৌশল, এই টাইপের প্রশ্ন কিন্তু এখান থেকে আসে। দেখো এই সবগুলাই যেমন তোমার সেই গতি সব দেখো পিএইচ চাইছে এবং বাফারের ক্রিয়া আছে কি নাই, বা থাকলেও পিএইচ এর পরিবর্তন হবে কি হবে না অ্যাসিড বা ক্ষার মিশালে, এই ধরনের প্রশ্ন আসতে পারে। এই যে এখানে ক্ষার আছে, এখানে অম্ল আছে, দুটো বিক্রিয়া করে তোমার হচ্ছে যে অনুবন্ধী অম্লক্ষারের লবণ তৈরি হবে এবং পানি তৈরি হবে। এই যে তোমার হচ্ছে এই দুটোর মিশ্রণ, এই মিশ্রণে কোনো বাফার ক্রিয়া থাকবে কিনা, থাকলে তার পিএইচ কত, অথবা বাফার ক্রিয়া থাকবে না কেন, মেকানিজমের মাধ্যমে দেখাও, এই টাইপের প্রশ্নই তোমার পরীক্ষায় এখানে আসে সাধারণত। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। দেখো এই কোশ্চেনগুলো এখানে দেওয়া আছে। এই যে ঢাকা বোর্ড 2022 এর একটা কোশ্চেন, তারপরে সিলেট বোর্ড 2022 এর একটা কোশ্চেন, ঠিক আছে, এরপরে বরিশাল বোর্ড 2021 এর কোশ্চেন। এইগুলা এই সৃজনশীলগুলো যদি তোমরা প্র্যাকটিস করে যেতে পারো তাহলে কিন্তু তুমি এখান থেকে নিশ্চিত কমন পাবে। এই হলো 4র্থ অধ্যায়ের সৃজনশীলের 2টা টাইপ দেখালাম, 2টা থেকে 2 সেট তুমি ইনশাআল্লাহ কমন পাবে। এরপর আছে পঞ্চম অধ্যায়টা আমরা একটু দেখে নিই। যদিও তোমার 4র্থ অধ্যায়ে আমার সাজেশন আরেকটা টাইপস আছে, টাইপ 3, এটা আসার সম্ভাবনা খুবই কম, এই জন্য তুমি এটাকে স্কিপ করতে পারো। আপাতত এই ধরনের সৃজনশীল আসার সম্ভাবনা একটু কম। ঠিক আছে, ওকে, যদি আসেও তুমি 6 সেটের মধ্যে 5 সেট তো লিখতে পারছো, তাই না? 6 সেটের কমন পাবো যেহেতু, তাহলে তুমি ডেফিনেটলি 5 সেট লিখতে পারবা, টেনশনের কোনো কারণ নাই। এরপর দেখো পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায় থেকে আসলে কি কি কোশ্চেন হতে পারে আমি তোমাকে আগে থেকে একটু বলে দিই। পঞ্চম অধ্যায়ের শুরুর দিকে আছে যে প্রিজারভেটিভ ব্যবহার করে খাদ্যকে কিভাবে সংরক্ষণ করা যায়। ওখানে তোমার কিছু প্রাকৃতিক প্রিজারভেটিভ আছে, কিছু অনুমোদিত ফুড প্রিজারভেটিভ আছে, এইগুলোর নাম সহ কোনটা কি ধরনের খাবার সংরক্ষণে ব্যবহৃত হয় এগুলো কিন্তু ভালো করে পড়তে হবে। এটা প্রায় এমসিকিউতে আসে এবং সিকিউতে আসে, খুবই গুরুত্বপূর্ণ। এরপরে খাদ্য কৌটাজাতকরণ আছে, ওখানে মাছ, মাংস, কিছু সবজি ইত্যাদি কৌটাজাতকরণ কিছু পদ্ধতি আছে, এর কিছু স্টেপ আছে, কি কিভাবে প্রসেসিং করে আলটিমেটলি ক্যানিং বা কৌটাজাতকরণ করতে হয়, ওইগুলো তোমাকে একটু পড়তে হবে, তাহলে তুমি এখান থেকে সৃজনশীল প্রশ্ন কমন পেতে পারো। আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই চ্যাপ্টার থেকে সৃজনশীল পরীক্ষা আসার জন্য সেইগুলো দেখো আমি এখানে লিখে রাখছি, এগুলো তুমি পড়লে ডেফিনেটলি কমন পাবে। বাট এই 2টা জিনিস তোমরা কখনোই এই চ্যাপ্টার থেকে মিস করে যাবে না। ঠিক আছে, এই চ্যাপ্টার থেকে সৃজনশীল লিখতে চাইলে এই 2টা টপিক তোমাকে প্রিপারেশন নিতেই হবে। ঠিক আছে, যেমন সুক্রোজ বা চিনি বা স্টার্চ থেকে বা আখের রস, খেজুরের রস ইত্যাদি উদ্দীপক থাকবে, এখান থেকে তোমার বলবে ভিনেগার তৈরি করো। তাহলে এখানে 3-4টা রিয়াকশন আছে, এই রিয়াকশনগুলোর মাধ্যমে স্টেপ বাই স্টেপ প্রথমে ইথানল তৈরি করতে হবে, তারপরে সেটা থেকে কিভাবে ভিনেগার প্রস্তুত করতে হবে এইটা সুন্দর করে ব্যাখ্যা করা শিখতে হবে। খুবই গুরুত্বপূর্ণ, এটা গতে আসতে পারে। ঠিক আছে, আচ্ছা, আর ঘতে কি হতে পারে, এই ভিনেগার দ্বারা কিভাবে খাদ্যদ্রব্য সংরক্ষিত থাকে বা ভিনেগার দ্বারা কিভাবে খাদ্যদ্রব্য সংরক্ষণ করা, এটার কৌশল সহ ব্যাখ্যা বা গুরুত্ব, এটা পরীক্ষায় প্রায় আসে। এই 2টা তুমি কখনোই বাদ দিবা না, প্রচুর ইম্পর্টেন্ট। এছাড়াও খাদ্যদ্রব্য নষ্ট হওয়ার কারণ, কিভাবে প্রাকৃতিক উপায়ে খাদ্যদ্রব্য সংরক্ষণ করা যায়, ফুড প্রিজারভেটিভ রাসায়নিক দ্রব্য ব্যবহার করে কিভাবে সংরক্ষণ করা যায়, এইগুলো তোমাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, এই টপিকগুলো যদি তুমি পড়ে যেতে পারো, এখানে দেখো কয়েকটা সৃজনশীল প্র্যাকটিসের জন্য দেওয়া আছে, এগুলো তোমরা দেখতে পারো, দেখলে তুমি এখান থেকে পরীক্ষায় কমন পেতে পারো। ঠিক আছে, তাহলে তুমি যদি এই আমার দেওয়া সাজেশনগুলো প্রিপারেশন নিয়ে যেতে পারো, ইনশাল্লাহ আমি গ্যারান্টি দিচ্ছি তুমি এখান থেকে কোশ্চেন কমন পাবে। ইনশাল্লাহ তুমি এখান থেকে কোশ্চেন কমন পাবে। তাহলে